সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্য শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল থেকে সিএমএস এ নেওয়া হচ্ছে। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আইসিইউতে ভর্তি আছে হাসনাত আব্দুল্লাহ। আপনারা কিন্তু সকলে জানেন আনসাররা যে বিক্ষোভ করেছিল সচিবালয়ের সামনে, সেখানে কিন্তু হাসনাত সহ আরও 40 জন সমন্বয়কের গুরুতর আহত হয়েছিল। অনেকে সুস্থ আছে, সার্জিত সুস্থ রয়েছে, বাট হাসনাত আব্দুল্লাহ কিন্তু আইসিইউতে ভর্তি এবং তার শেষ রক্ষা নাও হতে পারে, এমনটা জানিয়েছে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের প্রধান ডাক্তার। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। শেষে দেখতে পারেন বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু চিরতরে শেষ হয়ে যেতে পারে এবং কঠিন চ্যালেঞ্জ রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের সামনে। সেই বিষয়গুলো আপনারা বিস্তারিত রূপে সব কিছু দেখতে পারবেন। শুধু তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা, নরেন্দ্র মোদীকে কিন্তু সারজিৎ কঠিন চ্যালেঞ্জ দিয়েছে। সারজিৎ কী চ্যালেঞ্জ দিয়েছে সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাও। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। আগামী ডিসেম্বরে রানার বিয়ে ঠিক করেছিল পরিবার। নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গায় তার গ্রামের বাড়ি। তবে নববধূকে ঘরে তোলার সেই স্বপ্ন ধূলিসাৎ করে একটি দুর্ঘটনা। পুরে অঙ্গার হয়ে গেল রানার তরতাজা দেহ। দুঃস্বপ্নে পরিণত হলো তার পরিবারের স্বপ্ন। আমি ফোন করে আমি সকালবেলা ফোন দিয়ে থাকায় কয় বাবা আমি সাইডে যাইতে লাগছি মা। আমি তুই আমার কথা কচকে আমার একটু ঘুম ঘুম ধরছে। আমি কয় কি পানি ছিটাই দে রে। পরে কয় কি মা আমি একাই আংটি পাড়াম, আর চেন পাড়াম, তোমার জন্য আর বোর জন্য আংটি পাড়াইবো। তুমি আমার চাষি খাওয়ানি আংটি পড়াই আইবো। আরে আমি তারপরে হেলো হেলো করছি, আর আমার বাবাই কথা কোনাই আমার সোনার বাবা পুরাই গেল রে, আমার সোনা ভাঙ্গে গেল রে। আমার ভাই কত আনন্দ রে। আর তুই কি করলে রে? আমার রানার মত যেমনি আসছিল, আমার রানাও জানে না। আর বুকটা পড়া স্বপ্ন নিয়ে গেল রে আল্লাহ। রানা বুকটা পড়া স্বপ্ন নিয়ে গেছে, ও জানে না, ও জানে না। ও রাস্তায় জায়গায় দাঁড়াই রয়েছে রে। সরকারের কাছে আমাকে একই দাবি, আমার রানারে তাড়াতাড়ি বাড়িতে আমাকে কাছে আইনা দেওয়ার। রানাদের গ্রামের রাশিদুলের বাড়িতেও চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার বাবা মা ও প্রিয়তমা স্ত্রী। আমার বাবা আছে, আমার বাবা রে ভালোভাবে আমার বাবা রে আমার কাছে ফিরাই দাও আল্লাহ, সুন্দরভাবে আমার বাবারে ফিরাই দাও। সরকারের কাছে আবেদন, আমার ভাই ইবাদুল্লাহ জানি আমার কাছে ফিরাই দেয়। আমার জামিনে জীবন হয় না। এদিকে নবাবগঞ্জের 4 জন নিহত হওয়ায় এলাকাবাসী শোকে মুখমান। নিয়তির এমন বাস্তবতাকে মেনে নিতে কষ্ট হচ্ছে স্বজনদের। কাজে যাইতে সময় বড় ওই যে ডিজেলের ট্যাঙ্কারের সাথে বাচ্চা খাইয়া পরে আগুন ধরে মারা গেছে। আমরা কাল বিকেলে সংবাদ পাইছি। সংবাদ পেয়ে আমরা কি সবাই শোকাহত। আমরা সরকারের কাছে একটা আবেদন করি, বাইরে তো মারা গেলে অনেক দেরি হয় না আশাকে। আমরা আশা করি আমাকে ভাতিজার লাশ যাতে সরকারের কাছে একটা আবেদন, যাতে তাড়াতাড়ি আমাকে ভাতিজার লাশটা পাঠাই দেয়। যারা মারা গেছে তাদের সবার লাশ যাতে পাঠাইতে আমরা দেখতে পাই। সেই শোকের মধ্যেই স্বজনের মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। গেল রোববার দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন 5 প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে ঢাকার নবাবগঞ্জের 4 ও দোহারের 1 জন রয়েছেন। রোববার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে দুবাইয়ের আজমান প্রদেশে কাজে যাওয়ার পথে ডিজেলবাহী ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে পুড়ে মারা যান এই 5 বাংলাদেশি। নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম, আব্দুল হাকিমের ছেলে রাশেদ, লুৎফুর রহমানের ছেলে রানা, শেখ ইরশাদের ছেলে রাজু ও দোহার উপজেলার মঞ্জুরের ছেলে হিরামিয়া।
সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্য ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 25 আগস্ট রোববার রাতে ঘটে যাওয়া আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলা নিয়ে সরব দেশের ছবিজঙ্গন। সামাজিক মাধ্যমে রীতিমতো আনসারদের প্রতি নিন্দা জানিয়েছেন তারা। এক ফেসবুক পোস্টে গীতিকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ লিখেছেন, দেশের এই ভয়াবহ দুর্যোগেও পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফিরে আসছে, কখনো ডাকাত হয়ে কখনো বা আনসার হয়ে। আর সময় নেই, সরকারকে এদের শক্তভাবে এখনই রুখতে হবে। এরা ভুলে যাচ্ছে প্রয়োজনে আগস্ট 5-এর মতো এই ঘেরাও কর্মসূচিকে ছাত্র জনতাই আবার ঘেরাও করবে যে কোনো মুহূর্তে। এবার আর পালাবার পথ পাবে না। আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় নিন্দা জানান নির্মাতা আশফাক নিপন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় দুর্যোগে মানুষের পাশে না থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করে দাবি আদায় করতে চায় তাদের উদ্দেশ্য পরিষ্কার। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এদের প্রতিহত করুন। সমন্বয়ক সহ উপদেষ্টাগণের উপর আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় গর্জে উঠেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, হোয়াটসঅ্যাপ আনসার্স। দেশের এই অবস্থায় মানুষ একে অন্যের পাশে দাঁড়াচ্ছে, আর এরা অন্য কারো হয়ে খেলছে। দাবি মেনে নেওয়ার পর এমন অতর্কিত হামলা মেনে নেওয়া যায় না। যতক্ষণ প্রজ্ঞাপন যদি আমরা হাতে না পাই, লিখিত লিপি না পাই, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। দাবি মেনে নেওয়ার পরও এই নৈরাজ্যটা এখন আর স্রেফ নেওয়া যাচ্ছে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি কত রূপে যে ফিরে আসার চেষ্টা করলো, কখনো ডাকাত হয়ে কখনো বা আনসার হয়ে নবান্নের এই দেশে। সময় এসেছে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার। রোববার রাত 9:20 দিকে সচিবালয়ের সামনে আনসার সদস্য শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমকে আটকে রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং কয়েকজনকে লাঠি পেটাও করে। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে। প্রথম দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই শকুনেরা জানে না, এরা বের হলে যে কোনো সময় এদের ডানা কেটে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এদের সাহস কিভাবে হয় আমাদের ভাইদের রক্তাক্ত করা। সার্জিস দ্য ব্লুটুথ বয়, এই ছেলেটার বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমি তার প্রতি সন্তুষ্ট। দেখেন কেন সন্তুষ্ট? আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতি আমরা চিন্তা করি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমাদের এই দলগুলা ঘুণে ধরে আছে। এই দলগুলোতে তরুণ নেতৃত্বের জায়গা হয় না, এক একজনের ঠ্যাং কবরে গেছে গা। আপনি দেখছেন এই যে 15 বছর বিএনপি ক্ষমতায় নাই, এখন আবার আসছে ওই পুরান নেতাদের মানে আবার দৌরাত্মপনা, বা সামনে নির্বাচন আসলে দেখবেন এই যে তরুণ নেতৃত্ব যারা গড়ে উঠেছে তাদের মধ্যে 5% মানুষ নমিনেশন পাবে না। এখন যারা পাবে তারাও আবার আগে ধরেন 2 টার্মে 3 টার্মে এমপি ছিল, মন্ত্রী ছিল, তারাই আবার কিন্তু এই যে মানে বুড়াদের যে রাজনীতি সেখান থেকে বের হয়ে আসা নতুন নেতৃত্ব দরকার, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক। বাট আমাদের একটা ট্রেন্ড আছে কবরে যাওয়ার আগে আমরা এই সিটটা ছাড়ি না। তো সেক্ষেত্রে আমি মনে করি সার্জিসের মতন যারা আছে তারা একটা জিনিস বাংলাদেশকে দেখাচ্ছে কোনটা, যে তরুণদের নিয়ে যারা মনে করেন পোলাপেন মানুষ কি বোঝে, তারা কিন্তু মেসেজ দিচ্ছে কি বোঝে। যেটা এই মুহূর্তে আমার মনে হয় আমাদের ডক্টর ইউনূসও যে কাজটা করতে পারেন নাই, যে কথাটা বলতে পারেন নাই, উপদেষ্টাদের মধ্যেও শক্তভাবে এই কথাটা যারা এখনো মোদির কান পর্যন্ত নিতে পারেন নাই, সার্জিস আজকে সেই কাজটা করে দিয়েছে। কি করছে জানেন? কমন ইস্যুই আমাদের এই যে বাংলাদেশে বন্যার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতির পেছনে ভারত সরকার একটা ভূমিকা পালন করেছে। হ্যাঁ, তারা যে কাজটা করছে এই কাজটা করার তাদের আইনি অধিকার আছে। তবে আমাদের সাথেও একটা চুক্তি আছে। কোন চুক্তি? যদি তোমরা কোনো কিছু করতে চাও তাহলে কি হবে, আগে আমাদেরকে জানাইতে হবে, যেন আমাদের প্রি প্রিপারেশন থাকে। তাদের দেশে অতিরিক্ত পানি হইলে এটা সিস্টেমে এসে আছে যে এই পানি এটা উজান থেকে ভাটিতে আসবে, চুক্তির মধ্যে আছে। তবে সেই চুক্তিতে লেখা ছিল কি আমাদেরকে জানাইতে হবে। এই যে জানাই নাই, এটা নিয়ে আজকে সার্জিস্টিক এই কথা বলছিল যে আমরা অবিবেচক না, আমরা ভারতকে এই কথা বলবো না যে তোমাদের দেশ পানিতে ভাইসা যাক, তোমরা বাঁধ ছাড়তে পারবে না বা বাঁধ ওভারফ্লো করে এই দেশে আসতে পারবে না। তবে তোমরা আমাদের সাথে বাঁধ খোলার আগে নির্দিষ্ট সময়ের আগে যখন পানিটা বাড়তে থাকে তখন থেকে আমাদেরকে বার্তাটা দিতে হবে যেন আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি। তো এটা কিন্তু আজকে নতুন কথা না সার্জিসের, কিন্তু সার্জিস যেই ভাষায় যেভাবে কথাগুলো বলছে, এই ভঙ্গিতে বা এই দৃষ্টিতে আমাদের নাহিদও কথা বলছে, আসিফও কথা বলছে, বাট এরাও ছাত্র থেকে উপদেষ্টা হয়েছে। কিন্তু যারা মেইন ভূমিকাটা পালন করছেন লাইক ডক্টর আসিফ নজরুল ইসলাম, বা আমরা যদি দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস, অথবা আমাদের বাকি যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন, উপদেষ্টা, তিনি আবার নাকি ওনার বাচ্চা কি নানা হবেন না নাতি হবেন, তিনি আমেরিকাতে 1 মাসের ছুটিতে আছেন, দায়িত্বশীল আরেকজন আছেন। তো এই যে সেক্টরে যারা দায়িত্বশীল আছেন, পরিবেশ উপদেষ্টা যিনি আছেন রিজওয়ানা হোসেন, ওনার বক্তব্য ভালো লাগছে, সুন্দর কথা বলছেন, কিন্তু ভারতকে যে বার্তাটা দেওয়া দরকার কড়া ভাষায় সেইটাই পোলাপাইনগুলা দিচ্ছে। কিন্তু মূল উপদেষ্টা পরিষদ থেকে এই বক্তব্যটা কিন্তু এইভাবে কেউ এখনো দেয়নি। তো সার্জিসদের এমন বক্তব্যে ভারত সরকার হয়তো খুব বেশি আমল দিবে না বা পাত্তা দিবে না, কিন্তু একটা জিনিস তো ক্রিয়েট হচ্ছে। কোনটা? এই যে গত 53 বছর ধরে ভারতের এক ধরনের প্রকাশ্য গোলামিপানা, অদৃশ্য গোলামিপানায় এই দেশের রাজনৈতিক দলগুলা নিয়োজিত ছিল।
কেউ কম বেশি করছে আর কেউ হয়তো ধরেন পেছনে করছে, কিন্তু এভাবে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া সরকারের সাথে কানেক্টেড লিয়াজো টিমটা, এটা আমি প্রথমবারের মতো দেখছি। ছেলেটার সাহস আছে। তবে আমি সার্জিসের উদ্দেশ্যে আরও একটা বার্তা দিতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের নাম পরিচয় দেওয়া আরো কিছু কর্মকাণ্ড কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বিশেষ করে বন্যার্তদের ত্রাণ দিতে যাওয়ার পর লোকাল এরিয়াগুলোতে অনেকেই সেখানে কিন্তু অস্থিতিশীল একটা পরিবেশও ক্রিয়েট করছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল অথবা ইন্টারমিডিয়েট সেকশন পর্যন্ত শিক্ষকদের সাথে অনেক ধরনের বেয়াদবি হচ্ছে। এটাও তোমরা দেখবা, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবা। তোমরা হয়তো মেইন টিমকে লিড করছো, বাট বাকিদের প্রতি তোমাদের কি বলে যে চেইন অফ কমান্ড, সেটা থাকা কিন্তু খুবই জরুরি। না হলে কি হবে যে ওই যে ছাত্রলীগের কোনো একজন বদরুল সিলেটে খাদিজারে কোপাইছিল, ছাত্রলীগের নাম হয়ে গেছিল বদরুল লীগ। তো এরকম বদরুল কিন্তু সমন্বয়কদের মধ্যে কিছু দেখা যাচ্ছে, বিশেষ করে রিজনাল এরিয়াগুলোতে। তো সেখানে এই কমান্ডিংটা অথবা এই চেইন অফ কন্ট্রোলটা রাখতে হবে, না তো বদনাম হয়ে যাবে। তো সার্জিসকে ধন্যবাদ। মোদির বিরুদ্ধে যে হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছি এটা আমরাও পাঠিয়ে দিছি আগে, বাট তারপর আমি অপেক্ষা করতেছিলাম সার্জিস কখন কথা বলে, একটা ভাব আছে তার। 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে আমাদের যে গণ অভ্যুত্থান হয়ে গেল ছাত্র এবং জনতার নেতৃত্বে, বিস্ময়কর। এবং এই অভ্যুত্থান আমাদের এই জীবনে, জাতীয় জীবনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা উত্তম নিয়ামত। এবং এই নিয়ামতটিকে ধারণ করার জন্য, এই নিয়ামতের সুফল ভোগ করার জন্য সবার আগে যেটি দরকার সেটা আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। ওয়াম্মা বি নিয়ামাতে রব্বিকা ফাহাদ্দিস। অর্থাৎ আল্লাহ বলেছেন তার নবীকে উদ্দেশ্য করে যে আপনার প্রতি যে সকল নিয়ামত নাজিল করা হয়েছে, আপনাকে প্রদান করা হয়েছে, সেগুলোর শুকরিয়া আদায় করুন। তো এই নিয়ামতটির শুকরিয়া আমি সবার আগে আদায় করছি। এর কারণ হলো, যদি শেখ হাসিনা থাকতেন আর আমরা এই কয়েকজন যারা এই গণমত সৃষ্টি করার জন্য ভিন্ন মত পোষণ করছি সরকারের সঙ্গে, আমাদের অনেকের পিঠের চামড়া থাকতো না, বাংলাদেশের অনেকের পিঠের চামড়া থাকতো না। আমি নাম বলবো না, অনেক বড় বড় পণ্ডিত বিজ্ঞজনের সঙ্গে আমার কথা হয়েছে, যারা সরাসরি এসে ঠিক এখানে কথা বলেননি, কিন্তু শেখ হাসিনা বিরোধী হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। তো 2023 সনের সেপ্টেম্বর অক্টোবর তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যে আশঙ্কা করেছিলেন যে যদি শেখ হাসিনা ক্ষমতায় টিকে যায় তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না। তো সেক্ষেত্রে ধরুন আমার কি পরিণত হতো সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কাজে এই গণঅভ্যুত্থানের শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, খুব জনপ্রিয় একটি শুকর গুজারকারী দোয়া। এখন এটি আল্লাহর নিয়ামত কেন, এটি আগে বলে নিই। এই নিয়ামতের কারণে যে আমরা সবাই চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন ভাবে, কিন্তু আমরা সবাই ব্যর্থ হয়েছি। এমনকি এই যে কোটা বিরোধী আন্দোলন যারা করেছেন ছাত্ররা, তারাও একেবারে ব্যর্থতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। যখন তাদেরকে ডিবি অফিসে ধরে নেওয়া হলো এবং তারা যখন তাপে চাপে বলতে গেলে ডিবি হারুনের কথার মতো বিবৃতি দিতে বাধ্য হলেন ডিবি অফিসে বসে, এবং হারুনের সঙ্গে খাবার টেবিলে বসে খাবার খেতে বাধ্য হলেন, আমরা তখন একেবারে হতাশার সাগরে নিমজ্জিত হয়ে গেলাম যে আমাদের কি হচ্ছে। তখনও পর্যন্ত সরকার পতনের দাবি কিন্তু হয়নি। কিন্তু এরপরে অনেকগুলো ঘটনা আমরা জানি না, ছাত্ররা জানেন না, জনতা জানেন না, বিএনপি জানেন না, জামাত জানেন না, কেউ জানি না কি এমন ঘটলো। একটির সঙ্গে অন্যটির বন্ধন তৈরি হয়ে গেল, ছাত্রদের সঙ্গে জনতার, জনতার সঙ্গে গৃহবধূর, গৃহবধূর সঙ্গে খেটে খাওয়া তৃণমূল মানুষের, সেই তৃণমূল মানুষের সঙ্গে মসজিদের ইমাম থেকে শুরু করে সকল রাজনৈতিক দল। মুহূর্তের মধ্যে একজনের আত্মা থেকে আরেকজনের আত্মায় কি এমন ছড়িয়ে পড়লো যে মানুষ মৃত্যুকে ভয় না করে, মৃত্যু ভয়কে পরোয়া না করে রাস্তায় নেমে এলেন। এবং 5 তারিখ বিকেল 3টার মধ্যে আমাদের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাকালের বিজয় সূচিত করলেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। দ্বিতীয়ত, এই নিয়ামতটিকে যদি ব্যবহার করতে হয় আমাদেরকে হুঁশের মধ্যে থাকতে হবে। শেখ হাসিনা যে ভুল করেছেন সে ভুল করা যাবে না, এবং আমাদের যে গণতন্ত্রের যে হৃদম এবং এই জমিনের যে আশা আকাঙ্ক্ষা সেইগুলোকে ধারণ করে আগামী দিনে রাজনীতি করতে হবে। তো আমাদের এই দেশটিতে শতকরা 90% মানুষ মুসলিম। এখন আপনি তাদেরকে যে পর্যায়েই নেন না কেন, আমাদের দেশের ইমাম সাহেবদের একটা ভূমিকা আছে। যারা বড় বড় মসজিদে জুমার নামাজে খুতবা দেন তাদেরকে খতিব বলা হয়, তাদের একটা বিশাল ভূমিকা রয়েছে। যারা ওয়াজের ময়দানে ওয়াজ করেন এবং লক্ষ জনতা দাঁড়িয়ে তাদের ওয়াজ শুনে, তাদের একটা বিশাল প্রভাব রয়েছে। বিভিন্ন দরবার যারা রয়েছেন দরবারগুলো, বিশেষ করে মাঝার কেন্দ্রিক যে সকল পীর মাশায়েখ রয়েছেন, তাদের একটা বিরাট প্রভাব রয়েছে আমাদের সমাজে। এর বাইরে যারা বিভিন্ন তরিকাপন্থী পীর এবং মাশায়েখ যারা রয়েছেন তাদের একটা ভূমিকা রয়েছে। আর যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন, যেমন জামায়াত ইসলামী বাংলাদেশ, তারপর হেফাজতে ইসলাম, তাদের মধ্যে ঠিক ওরকম পীর প্রথা নেই বা মাজার প্রথা নেই, কিন্তু তারা ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল করেন, আমি দুটো নাম বললাম, এরকম আরও অনেকগুলো দল, অন্তত 20-25টি দল রয়েছে, ইসলামিক দল রয়েছে, যাদের কথা প্রকাশ্যে অপ্রকাশ্যে দেশের 90% মুসলিমদের কাছে পৌঁছে যায়।
তো এই গোষ্ঠীগুলোর মধ্যে নির্ধারণ অনৈক্য ছিল, সংঘাত ছিল, এবং স্বাধীনতার পর থেকে ইসলামকে ছোট করা, ইসলামকে অবদমিত করা এবং তাদেরকে বিভিন্ন তকমা দেওয়া, মানে রাজাকার, আলবদর আর শামস, এগুলোর বাইরে সিনেমা, নাটক, চলচ্চিত্রের মাধ্যমে যা কিছু প্রদর্শন করা হয়েছে, দাড়ি, টুপি, পাঞ্জাবি, এই পোশাক বলতেই সাধারণত ভণ্ড, প্রতারক এরকম লোকে দেখানো হয়েছে। যত ভিলেন আমাদের দেশে আছে, সবচেয়ে নামকরা ভিলেনের মধ্যে ধরেন এটিএম শামসুজ্জামান, গ্রামের মাতুব্বর। আপনি দেখাতে পারবেন না যে এটিএম শামসুজ্জামানের নাটকে ধর্মকে ব্যবহার করা হয়নি এবং তার মুখে দাড়ি ছাড়া, টুপি ছাড়া তিনি ভিলেন হয়েছেন, এরকম খুব কম। কোট টাই পরে বদমাশি করেছেন, এরকম খুব কম। এইভাবে সিনেমার পরে নাটকে এসেছে, চলচ্চিত্রে এসেছে, তারপর মঞ্চ নাটকে এসেছে, থিয়েটারে এসেছে, এইভাবে পুরো ইসলামকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। তারপরেও ইসলাম টিকে আছে। হয়তো কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে রাখবেন যে ঘোষণা দিয়ে দিয়েছেন, এবং এই সময়টিতে সেই ইসলামপন্থীদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে। তারা বুঝতে পেরেছে যে যদি ধর্মনিরপেক্ষতা, তারপর যদি নাস্তিকতাবাদ, ইহুদিবাদ, খ্রিস্টানবাদ, পশ্চিমাদের ইসলাম ফোবিয়া, এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট জায়গাতে থেকে এককভাবে লড়াই সংগ্রাম করে কোনো ইসলামপন্থী রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। কাজেই তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এরই প্রেক্ষিতে 5 তারিখ থেকে এ পর্যন্ত ইসলামী দলগুলোর, সংগঠনগুলোর বা ইসলামী যেগুলোকে গোষ্ঠী বলা হয়, দ্য কমিউনিটি, তাদের মধ্যে আমি যে জাগরণ দেখতে পাচ্ছি, ঐক্যের সুর দেখতে পাচ্ছি, এবং তারা একসাথে বসে যেভাবে দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন নিয়ে যে চিন্তা ভাবনা করছেন, এটি আমি আগে কখনো তাদের মধ্যে দেখিনি। কাজে আমার পক্ষ থেকে তাদেরকে স্বাগত। 2 নম্বর হলো যে ইসলামী দলগুলো সব সময়টিতে মূলধারার 3টি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, অর্থাৎ তারা যে সময়টিতে ক্ষমতায় ছিলেন, এই দলগুলো তাদের অক্সিলারি ফোর্স হিসেবে, ক্ষেত্র বিশেষে দালাল হিসেবে, আমি খুব দুঃখিত এই কথাগুলো বলতে হচ্ছে, যেমন ধরুন মাওলানা আমিনুল ইসলাম নামক একজন খুব বিখ্যাত আলেম ছিলেন, মস্ত বড় আলেম। ওনার মতো আলেম এই যুগে একজন আছেন কিনা আমি বলতে পারবো না। ইসলামিক ফাউন্ডেশনে তিনি বোর্ড অফ গভর্নরের সদস্য ছিলেন এবং এরশাদ জামানাতে লালবাগ মসজিদের খতিব ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, বিখ্যাত তাফসীরকারক, যেমনি বক্তা তেমনি লেখক তেমনি জ্ঞানী এবং ধন্যবান ব্যক্তিত্ব। মোহাম্মদপুরে তার বিশাল বাড়ি, রাজার হালে তিনি সেখানে থাকতেন, উচ্চ বংশীয়। তার উপাধি ছিল রাজ মাওলানা। আমি যখন তার বাসায় একবার যাই, আমাকে ইসলামিক ফাউন্ডেশনের একজন ডিরেক্টর, তিনি আমাকে নিয়ে গেলেন এরশাদ জামানাতে। আমি বললাম যে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? প্রফেসর হাসান আব্দুল কাইয়ুম, তিনিও একজন মস্ত বড় আলেম ছিলেন, পীর ছিলেন। তো তিনি বললেন যে চলেন, আপনাকে বাংলাদেশের রাজ মাওলানা, রাজকীয় মাওলানা, তার কাছে নিয়ে যাবো। এরশাদের যখন কোনো যাকে বলা হয় অনুষ্ঠান হতো বা যা কিছু হতো, সেখানে গিয়ে মোনাজাত করতেন তিনি, এই জন্য তার নাম উপাধি ছিল রাজ মাওলানা। আবার কিছু লোক রয়েছে চলচ্চিত্র জগৎ বলেন, টেলিভিশন জগতে বলেন, এদের পরিচয় হলো জেনাকার, ব্যভিচারী এবং অশ্লীল অঙ্গভঙ্গিকারী লোক হিসেবে সুধী সমাজে যারা নিন্দিত। অনেক বড় বড় আলেমকে দেখা যায় তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এবং তাদের সাথে বসে একটু খোশ গল্প করা, টেলিভিশনে মুখ দেখানোর জন্য অনেক বড় বড় আলেম নিজের যে আত্মমর্যাদা, এটাকে বিসর্জন দিয়ে আসছেন। এই জিনিসগুলো বাংলাদেশে হয়ে আসছে। তো সেই দিক থেকে অনেক পীর, বড় বড় পীর, দরবারের পীর, লক্ষ লক্ষ যাদের মুরিদান রয়েছে, তারা আওয়ামী লীগের দালাল হওয়ার জন্য, বিএনপির দালাল হওয়ার জন্য অতীতে অনেক মন্দ কাজ করেছেন। তো এর ফলে কি হলো যে ইসলামের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, সত্যিকার অর্থে ওলি আল্লাহ, পীর মাশায়েখ, গাউস কুতুব, তাদের মনে অনেক বেদনা, অনেক হতাশা, এবং তাদেরকে ব্যবহার করে যে সকল নেতৃবৃন্দ এই সকল কর্মকাণ্ড করেছেন, তাদের একজনের পরিণতি কিন্তু ভালো হয়নি। তো অতীতে সেই শিক্ষা থেকে তারা হয়তো এই সময়টিতে ভিন্ন একটা প্ল্যাটফর্মে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই একটা স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হওয়ার চেষ্টা করছেন। এটাকে আমি স্বাগত জানাই। এবং সেক্ষেত্রে আমি পাকিস্তানের কিছু উদাহরণ দিতে চাই। পাকিস্তানে অন্তত 100টি রাজনৈতিক ইসলামী সংগঠন রয়েছে, এমনকি সেখানে জামায়াত ইসলামী রয়েছে, কিন্তু জামায়াত ইসলাম কিন্তু সেখানে কোনো উল্লেখযোগ্য পর্যায়ে যেতে পারেনি। কিন্তু তুলনামূলকভাবে কম সংগঠিত কিন্তু রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী রয়েছে ফজলুর রহমান, মাওলানা ফজলুর রহমান ওরফে ডিজেল মাওলানা। সেই ইমরান খানকে ক্ষমতায় আনা, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা, শাহবাজ শরীফকে ক্ষমতায় আনা, আবার এখন শাহবাজ শরীফকে ক্ষমতা থেকে চ্যুত করার ক্ষেত্রে এই মানুষটির যে যোগ্যতা, সেই যোগ্যতার ফলে কি হচ্ছে, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পরে আবার ইমরান খানের দল মাওলানা ফজলুর রহমান সাহেবের সঙ্গে ওরফে ডিজেল মাওলানার সঙ্গে আবার ঐক্য করতে তারা বাধ্য হচ্ছে। কাজেই রাজনীতিতে শুধুমাত্র নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু এই জ্ঞান থাকলে হবে না, খুব বড় তাফসীরকারক হলে হবে না। এখানে তলোয়ার চালানোর জন্য তার বীরত্ব থাকতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো, সততা ন্যায়নিষ্ঠতা থাকতে হবে তার হযরত উমরের মতো, তারপর কূটনীতি করার ক্ষমতা থাকতে হবে তার আমির মাবিয়া অথবা আমর ইবনুল আসের মতো, প্রজা পালন এবং শাসনকর্ম চালানোর জন্য তার যোগ্যতা থাকতে হবে বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ আল মামুনের মতো, বা আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমানের মতো। তার উদারতা, ঔদার্যতা, বীরত্ব থাকতে হবে গাজী সালাউদ্দিনের মতো। এই গুণাবলী সম্পন্ন মানুষগুলো যদি তার বয়স 17 বছর হয়, মোহাম্মদ বিন কাসিম কিন্তু 17 বছর বয়সে প্রায় 25,000 সৈন্য নিয়ে এই ভারতবর্ষের যে অন্যতম দাম্ভিক রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং দাহিরের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1 লাখ। তো 715 খ্রিস্টাব্দে 17 বছরের যুবক তিনি এই দখল করেছেন। ফলে
যোগ্যতা এমন একটা জিনিস, এটি বয়স হলে হয় না। এখন ইসলামপন্থীদের মধ্যে হয়তো এমন যোগ্যতা সম্পন্ন লোক আছেন যার মধ্যে অনেকগুলো গুণাবলী রয়েছে। এই মানুষগুলো যদি নেতৃত্বের সামনের পর্যায়ে চলে আসেন, তাহলে আশা করা যায় যে এই ইসলামপন্থীদের যে জাগরণ এটি কাজে লাগবে। এখানে জামাতের সবচেয়ে সুন্দর একটি সংগঠন রয়েছে। তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যেটা চরমনাই পীর সাহেবের, ওনাদের অ্যাডাপশনটা রয়েছে খুব বেশি। তারপরে প্রচুর ম্যান পাওয়ার জনগণ রয়েছে আপনার হেফাজতে ইসলামের। তো তারা যদি একত্র হন এবং ঠিক সেইভাবে যদি সম্মিলিতভাবে, এককভাবে পারবেন না, সম্মিলিতভাবে তারা যদি আগামী জাতীয় সংসদে প্রার্থী দেন, 300 আসনের প্রার্থী দেন, তাহলে তারা একটা ভালো ফলাফল করবেন, অভাবনীয় ফলাফল করবেন, এটা আমি বলতে পারি। কিন্তু এখানে সবাইকে অন্ততপক্ষে 1 থেকে 2 বছর মুভ করতে হবে এবং একত্রে বসে খানা খেতে হবে। এবং তাদের যারা সমর্থক রয়েছেন, যেমন আমাদের বরিশালে চরমনায়ের পীর সাহেবের অনুসারী আর মোকামিয়া পীর সাহেবের অনুসারী, তারপরে সারসিনা পীর সাহেবের অনুসারী, তাদের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে। তারা ঝগড়াঝাটি করে না, কিন্তু একত্রে বসে না। কিন্তু এই সকল পীর মাশায়েখরা যদি একত্রে বসেন, তাহলে কিন্তু এখানে একটা বিপ্লব হয়ে যাবে। চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, আহলে হাদিস আছে, তারপরে জামাত আছে, জামাতের পরে সেই হেফাজতের যে তাদের সুতিকাগার হাটহাজারী মাদ্রাসা সেটা আছে, আর তার সঙ্গে সঙ্গে মাঝ ভান্ডারি আছে। তো এই মানুষগুলো, এই নেতাগুলো, এই সম্মানিত ব্যক্তিগুলো, তাদের মধ্যে যারা আছেন, তারা যদি একত্রে বসেন, একাধিকবার একত্রে বসেন, চট্টগ্রামে জোয়ার হয়ে যাবে। সেখানে মানে অন্যান্য রাজনৈতিক দলের জন্য আসলে এদেরকে মোকাবেলা করা সত্যিকার অর্থে কঠিন হয়ে পড়বে যদি তারা একত্র হয়ে সেখানে তারা প্রার্থী দেন, সেই প্রার্থীদের এবং সেই প্রার্থীর সঙ্গে যদি সবাই মুভ করেন এবং 1 বছর যদি তারা সময় পান। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই যে ইসলামী একটা পুনর্জাগরণ হয়েছে, দলগুলো একত্র হয়েছে, এটা আমাদের রাজনীতিতে একটা ব্যালেন্স চলে আসবে। আওয়ামী লীগের জন্য একটা ভালো সুসংবাদ, বিএনপির জন্য আরও ভালো সুসংবাদ, জামাতের জন্য ভালো হবে। জামাত এখন যেভাবে সব পক্ষের গালি খাচ্ছে, কিন্তু তখন এদের সঙ্গে থাকলে আর জামাত নিয়ে কেউ একটু শব্দ করতে সাহস পাবে না বাংলাদেশের। আর এরকম যদি ঐক্য তৈরি হয়, তাহলে দিল্লির যে দাদাগিরি এটা বন্ধ হয়ে যাবে, নরেন্দ্র মোদীর কাঁপন শুরু হয়ে যাবে। এবং আপনি দেখুন যে তালেবানরা যেটা করেছে, কিংবা আফগানিস্তান পার হয়ে যেটা কাদিরভ যেটি করেছেন চেচেনিয়াতে, সারা দুনিয়া থেকে যত খারাপ বলুক না কেন, তিনি তো তার দেশে খুবই শক্তিশালী এবং জনপ্রিয়। এরদোয়ান যেটা করেছেন তার দেশে, ইসলামী যে জাগরণ যেটা করেছেন, ঠিক সেম কাজটা মুসলিম ব্রাদারহুডের মিস্টার মুরসি করতে পারেননি। তো মুরসি যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো যেন আমাদের বাংলাদেশে যারা জামাত করেন তারা যেন সেগুলো না করেন। না করে এটা কম্বাইন্ড যে এখন জাগরণ চলছে, এই জাগরণটিকে যদি তারা মেট্রোলাইজ করেন, জাতীয় কোনো বিষয়াদির দরকার নেই, আগে নিজেদের ঘর সামলানো। ওনারা অনেক জ্ঞান গরিমা জানেন। আমি তাদেরকে শুধু একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই যে কনফুসিয়াস, তার একটা বিখ্যাত বক্তব্য রয়েছে যে অন্যের ঘরে বরফ জমে পাহাড় হয়ে আছে, বরফের পাহাড় জমেছে, সেটা খোঁজ করার আগে নিজের ঘরের সামনে যে ছোট্ট একটা খড়কুটো পড়েছে সেটা আগে সরিয়ে নিজের ঘরটিকে পরিষ্কার করুন। ইসলামী দলগুলোর এই মুহূর্তে বিএনপি কি করলো, তারপরে আওয়ামী লীগ কি করলো, ডক্টর ইউনূস কি করেছেন, কোন জায়গায় নিজেদের সেক্রেটারি বসাতে হবে, কোন জায়গায় নিজেদের লোক বসাতে হবে, কোন মাদ্রাসার এমপি আনতে হবে, এই জিনিসগুলোকে বাদ দিয়ে তারা যদি আগামী 2 বছরের একটা মাস্টার প্ল্যান নিয়ে যদি নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে পারে কোনো রাজনৈতিক ব্যানারে, তাহলে এখন যে জিনিসের জন্য তাদেরকে ধর্ণা ধরতে হচ্ছে, সেই একই জিনিস তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাধারী হবেন বলে আমি মনে করি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।